হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশরাফ আছি আপনাদের সাথে মালয়েশিয়া থেকে। আমি কারেন্টলি মালয়েশিয়াতে মাস্টার্স প্রোগ্রামের জন্য এসেছি। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি মালয়েশিয়াতে আসার পরে আমি যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং মালয়েশিয়াতে আসার পরে সর্বপ্রথম যে কাজগুলো অ্যাজ এ স্টুডেন্ট আপনার করা উচিত এবং যে কাজগুলো করলে আপনার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে, সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট একটা ভিডিওর মাধ্যমে। তো প্রথমত আমি যে জিনিসটা ফেস করেছি সেটা হচ্ছে আমি নামার পরে এয়ারপোর্টে নামার পরে আমি আসলে ইএমজিএস এর অফিসটা খোঁজার জন্য অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম। তো এটা যেটা আপনি এয়ারপোর্টে ঠিক নামার পরেই কিন্তু কিছুটা দূর এগিয়ে গেলেই এসকেলেটর দিয়ে আপনি নিচে নামলেই জাস্ট একটা ফ্লোর নিচেই কিন্তু হাতের ডান সাইডে আপনি দেখতে পারবেন বড় করে ইএমজিএস এর অফিস। সো ওখানে গেলে কিন্তু আপনি স্টুডেন্ট হিসেবে আপনার যত কাজ আছে সেগুলো কিন্তু কমপ্লিট করার পরে ওরা আপনাকে একটা 7 ডেজ প্যাকেজের একটা সিম কার্ড কিন্তু আপনাকে প্রোভাইড করবে, যার মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আপনার যদি আপনাকে এখানে কেউ রিসিভ করতে চায় তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারছেন। প্লাস কিন্তু আপনি আপনার ফ্যামিলিকেও আপনি এই জিনিসটা জানিয়ে দিতে পারছেন যে আপনি এখানে সেফলি পৌঁছে গেছেন। সো এটা একটা বড় জিনিস। তো সেকেন্ডলি আমি যেটা নিয়ে কথা বলব, মালয়েশিয়াতে একটা স্টুডেন্টের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। এটা আপনি চাইলেই বাংলাদেশ থেকে বুকিং করে আসতে পারেন। কেননা অনেক গ্রুপ, ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে আপনি দেখতে পাবেন যে অ্যাকোমোডেশনের জন্য তারা পোস্ট করে। তো আপনি তাদের থ্রুতে কিন্তু কমিউনিকেশন করে আপনি কিন্তু আপনার অ্যাকোমোডেশনটা বাংলাদেশ থেকেই ফিক্স করে আসতে পারেন। বাট এই ক্ষেত্রে আমি বলব অবশ্যই আপনারা আপনাদের যে ডিপোজিটের টাকা রয়েছে বা আপনার যে রেন্টের জন্য যে টাকাটা আপনাকে ব্যয় করতে হবে, এই ক্ষেত্রে আপনি একটু ভেবেচিন্তে ট্রাস্টেড মানুষের কাছে সেভাবে খরচ করবেন। কারণ এই ক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে থেকে যদি কোনো স্ক্যামের শিকার হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাকাটাই নষ্ট হতে পারে। তো আপনার জন্য সবথেকে ভালো হবে অ্যাকোমোডেশন ঠিক করে বাংলাদেশ থেকে আসা। তারপরে যদি আপনি সেটা না করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে এসে কোনো একটা হোটেলে উঠে আপনি কিন্তু ২ থেকে ১ দিনের ভেতরে কিন্তু এখানে খুঁজে আপনার একটা অ্যাকোমোডেশন উঠে যেতে পারেন। আর যদি আপনার অ্যাকোমোডেশন ফিক্সড করা থাকে, দেন আপনি কিন্তু এখানে নামার পরে Wolt বা Grab যেকোনো কিছু ইউজ করে কিন্তু আপনি ইজিলি আপনার হোটেল বা আপনার যে নির্ধারিত অ্যাকোমোডেশন সেখানে কিন্তু আপনি পৌঁছে যেতে পারছেন। থার্ডলি আমি যেটা নিয়ে কথা বলব সেটা অনেক, অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমি মনে করি পার্সোনালি যে মালয়েশিয়াতে আসার পরে এটা আপনাকে প্রচুর পরিমাণে কাজে দেবে। কারণ আপনার হিউজ পরিমাণে ক্যাশ আপনার কাছে থাকে। এই জিনিসটাকে আপনি সেভ করতে পারেন। সেটা হচ্ছে টাচ অ্যান্ড গো একটা অ্যাপ রয়েছে। এটা জাস্ট লাইক আমি যদি বলি যে বাংলাদেশে যে আমরা বিকাশটা ইউজ করি, এটারই একটা অল্টারনেটিভ জিনিস। সেটা আপনি ইউজ করতে পারেন। এখানে আসার সাথে, সাথে যেহেতু আপনার কাছে মালয়েশিয়ান নাম্বার রয়েছে, তো আপনি কিন্তু আপনার এই মালয়েশিয়ান নাম্বারটাকে ইউজ করে আপনি যেকোনো 7-Eleven কিংবা আরো ওদের অনেকগুলো শপ রয়েছে যেখান থেকে আপনি চাইলেই টাচ অ্যান্ড গোর এই কার্ডটা কিনতে পারেন জাস্ট ৳১০ খরচ করে। আপনি ৳১০ খরচ করার পরে ওই কার্ডটা নেয়ার পরে সেটা আপনার ফোন নাম্বারের সাথে অ্যাডজাস্ট করে আপনি জাস্ট এটাকে রেজিস্টার করবেন। এটা মোস্টলি আম আ ২৪ ঘন্টার ভিতরে এটা রেজিস্ট্রেশন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে তারও আগেও হয়ে যায়। তো আপনি কিন্তু ২৪ ঘন্টার ভিতরে চাইলেই আপনার এই টাচ অ্যান্ড গো যে রেজিস্ট্রেশন করতে আছে, এটা কিন্তু আপনি করে ফেলতে পারেন এবং তার মাধ্যমে কিন্তু আপনার ক্যাশ অনেকটাই কিন্তু আপনি অনলাইনে আপনার ফোনের ভিতরে নিয়ে রাখতে পারেন, যেটা অনেকটা সেফ অ্যান্ড সিকিউর। এবং টাচ অ্যান্ড গোর সাথে একটা ট্রান্সপোর্ট কার্ড থাকে যেটা আপনাকে খুবই হেল্প করবে মালয়েশিয়াতে চলাচল করতে। কারণ আপনি এখানে বাসে উঠবেন, আপনি এলআরটি তে উঠবেন। এক্ষেত্রে আপনার কাছে যদি টাচ অ্যান্ড গো এই ট্রান্সপোর্ট কার্ডটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে ইউজ করে যেকোনো জায়গায় যেকোনো সময় মুভ করতে পারছেন। আপনাকে কোনো টিকিটের জন্য দাঁড়াতে হচ্ছে না। বিশেষ করে বাসে উঠতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাচ অ্যান্ড গো ট্রান্সপোর্ট কার্ডটা অনেক হেল্প করবে। তো আমি মনে করি মালয়েশিয়াতে আসার পরে থার্ড আপনার কাজ হবে আপনি টাচ অ্যান্ড গোর একটা রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং এটার মাধ্যমে আপনার লাইফটাকে অনেক ইজি করে ফেলবেন। তো মালয়েশিয়াতে আসার পরে আমি যে জিনিসটাকে ৪ নাম্বার ইম্পোর্টেন্স দিয়ে রাখছি সেটা হচ্ছে মেডিকেলটা। আপনি যদি ফিল করেন যে আপনার কোনো প্রকার শারীরিক প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ থেকে চাইলে আপনি কিন্তু প্রি মেডিকেল করিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি শারীরিক কোনো সমস্যা থেকেও থাকে, আপনি কিন্তু সেটা ফাইন্ড আউট করে আপনি রেজিস্টার কোনো ডক্টরের কাছ থেকে কিন্তু সেই জিনিসটা সলভ করে আসতে পারবেন। আর যদি আপনি ফিল করেন যে না আপনার সেরকম কোনো সমস্যা নেই, তাহলে আপনি কিন্তু মালয়েশিয়াতে আসার পরে ডিরেক্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি আপনার মেইন যে মেডিকেলটা সেটা কিন্তু আপনি করতে পারেন। এবং এটা করতে হলে আপনাকে রেজিস্টার্ড মানে ইএমজিএস এর অ্যাপ্রুভাল যে ক্লিনিক গুলো আছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে। আপনার আশেপাশে অনেক জায়গাতে কিন্তু আপনি ইএমজিএস অ্যাপ্রুভড যে ক্লিনিক গুলো সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। সেখানে গিয়ে খুব ইজি প্রসেসে আপনি কিন্তু আপনার মেডিকেলটা করিয়ে নিতে পারেন। আপনার মেডিকেলের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে এক্স-রে, ইউরিন এবং ব্লাড, এই ৩ টা টেস্ট। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার প্রি মেডিকেলের সময় যদি এই ৩ টা টেস্ট করিয়ে আসেন, যদি কোনো প্রকার প্রবলেম আপনি মনে করেন যে আপনার থাকতে পারে, সেটা কিন্তু আপনি চাইলেই এই ৩ টা টেস্টের মাধ্যমে আপনি জেনে আসতে পারেন। আপনি কিন্তু ওটা সলভও করে আসতে পারেন। এবং যদি আপনি ওরকম ফিল না করেন, আপনি যদি কনফিডেন্ট হন, তাহলে আমার মনে হয় দেরি না করে মালয়েশিয়াতে ল্যান্ড করার পরে ১ দিন সময় নিয়ে আপনি পরের দিনই আপনার মেডিকেলটা কমপ্লিট করুন। কারণ এইটা কিন্তু আপনাকে পরবর্তীতে আপনার অ্যাডমিশনের যে টোটাল প্রসেস সেক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে।
তো আমি আপনাদের সাথে যেগুলো শেয়ার করেছি সেগুলো প্রত্যেকটি কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। আমি মালয়েশিয়াতে আসার পরে যেখানে প্রবলেম ফেস করেছি এবং যে জিনিসগুলো থেকে আমি লার্নিং পেয়েছি সেই জিনিসগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করলাম। যেন আপনারা আমার মতো প্রবলেম ফেস না করেন বা আপনাদের লাইফটা যেন আরো বেশি ইজি হয়। তো আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে থাকবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।